আসসালামু আলাইকুম। বাংলাদেশ বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ, এখানে যে সকল সাংবাদিক ভাইরা আছেন এবং পথচারী ভাইরা, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যে দাবিতে আজকে এখানে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে বক্তারা বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির, আজিজ এবং বেনজির ভাই ভাই, এই দুই ভাই মিলে দেশটাকে ধ্বংস করে ফেলিয়েছে। আর রক্ষা করেছে তাদেরকে তাদের মমতাময়ী মা শেখ হাসিনা। তাদের মমতাময়ী মা। তাদের মা থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না বন্ধুগণ। যে কারণে ইতিমধ্যে প্লেনের পাখা ধরে, প্লেনের চাকা ধরে ওই বেনজির, কুখ্যাত বেনজির দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাকে আটকানো যায়নি। এই যে দুদক আমাদের সামনে আছে, দুদক তাকে ধরতে পারে নাই, পুলিশ তাকে ধরতে পারে নাই, কোন প্রশাসন তাকে ধরতে পারে নাই। আমার মনে হয় না তাকে আর কেউ ধরতে পারবে। কারণ এই বেনজির যে অপরাধ করেছে, কেন করেছে? আওয়ামী লীগের ক্ষমতা রক্ষা করার জন্যই বেনজির আওয়ামী লীগের নির্দেশে সমস্ত অপরাধ করেছে। এখানে আবাহনী বক্তব্য রেখেছেন, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে এই বেনজির যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই বেনজির খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, সেখানে বালুর ট্রাক রেখেছিল, তাকে বাসা থেকে বের হতে দেয়নি। এই বেনজির হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে। এই বেনজিরের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের উপরে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো অপরাধ হয়েছে, গুম হয়েছে, তার সবকিছুর খলনায়ক হল এই বেনজির। এই খলনায়ক কার কারণে হয়েছে? শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সে আজকে জনতার কাছে ভিলেন হয়েছে। অথচ এই মানুষটি মেধাবী মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছে। আজকে দেখেন এত ধন সম্পদ অর্জন করেছে। একটি মানচিত্র সম্ভবত সমকাল অথবা কালের কণ্ঠ প্রকাশ করেছে। মানচিত্রে দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ দেখানো হচ্ছে। প্রায় সেটিকে যদি 50 ভাগে ভাগ করি, 50 ভাগের 1 ভাগ সম্পদ বেনজিরের। এই বাংলাদেশের এত সম্পদ সে ক্রয় করেছে। একজন সরকারি কর্মচারী পুলিশ প্রধান হয়েছিল, তার কত না সম্মান। অথচ আজকে দেখেন এই লোক পলাতক। একজন রিক্সা চালক তাকে ধিক্কার জানাচ্ছে। অথচ সে যখন পুলিশের প্রধান ছিল, সে এমন ভাবে বক্তব্য দিত, মনে হতো যে তিনি সরকারের প্রধান। তিনি ভিন্ন মতের মানুষকে আক্রমণ করে বক্তব্য দিত। তিনি মার কাট এই আচরণ করত। যাকে যখন মন চাইত তাকে তখন ধরত। তার কারণে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের মানুষেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে ঘুমাতে পারেনি। আজকে বেনজির তুমি কোথায়? তুমি পালিয়ে গিয়েছ, তুমি ঘরে ঘুমাতে পারছ না। ঠিক তোমার মতন পরিণতি হবে উবায়দুল কাদেরদেরকে। তারাও ঘরে ঘুমাতে পারবে না, তারাও পালানোর পথ খুঁজে পাবে না। আজকে যেভাবে আপনারা নির্বাচন করেছেন এই বেনজির এবং আজিজদের সহযোগিতায়, এই আজিজ সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এই আজিজ আজকে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে ফেলিয়েছে। এই আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরো জোরালো করতে হবে। দুটি বাহিনীর প্রধান দুর্নীতিবাজ, তাও চাই তাই দুর্নীতি না,
হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। সরকার এখন বলছে তাদের দায় নেবে না। তাহলে তারা ক্ষমতায় থাকতে যা যা করেছে সেই অপরাধ তো আপনারা করিয়েছেন, আপনাদেরকে অবশ্যই দায় নিতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অনতিবিলম্বে ওই বেনজিরকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আর যদি না ফিরিয়ে আনেন তাহলে আমরা ধরে নিব তাকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। প্রবাসী ভাইদেরকে বলবো, বেনজিরকে আপনারা বিদেশের মাটিতে যেখানেই পাবেন সেখানে গণধোলাই করবেন। তাকে ছাড় দেওয়া যাবে না। দেশের টাকা লুট করে, দেশের মানুষকে খুন করে সে বিদেশে আরাম করবে, আর আমার প্রবাসী ভাইয়েরা মেনে নিবে। সেটি কখনো আপনারা মেনে নেবেন না। তাকে এমন ভাবে জুতা পেটা করবেন, ওই মুরাদ যেভাবে পালাতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছিল, বেনজিরও যাতে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়। যদি সরকার তার বিচার না করে জনতার আদালতে এই বেনজিরের বিচার করা হবে। সংগ্রাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই দামি সরকার গতকাল বাজেট ঘোষণা করেছে। কিসের বাজেট? এটা কোন বাজেট হলো যেখানে সাধারণ মানুষকে 30% কর দিতে হবে, আর যারা দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া তারা তাদের অর্থ টাকা মাত্র 15% কর দিয়ে সেটি সাদা করতে পারবে। শেয়ার বাজারে কোন কৈফিয়ত ছাড়া বিনিয়োগ করতে পারবে। এই লুটেরা বন্ধক বাজেট আমরা প্রত্যাখ্যান করছি। এটা কোন জনবান্ধব বাজেট নয়, এটা কোন মানুষের বাজেট নয়, এটা ওই আজিজ এবং বেনজিরদের বাজেট। সুতরাং এই বাজেট নিয়ে আমাদের উল্লাস করার কিছু নাই। আপনারা দেখেছেন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। ওই সময় আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল আর কোন কোটায় থাকবে না। পরবর্তীতে একটি কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি প্রতিবেদন দিয়েছিল যে এই মুহূর্তে আর কোটা রাখার প্রয়োজন নয়। এরপর থেকে 40তম বিসিএস থেকে কোন কোটা প্রয়োগ করা হচ্ছে না। এখন মেধাবীরা প্রশাসনের সুযোগ পাচ্ছে, দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই মুহূর্তে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মীমাংসিত ইস্যু আবার এখন হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এখন আবার বলা হচ্ছে যে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করল। কলমের এক খোঁচায় লাখ লাখ শিক্ষার্থী আমরা আন্দোলন করলাম, রক্ত দিলাম, রিমান্ডে নির্যাতনের শিকার হলাম, আমাদের ক্যারিয়ার বিসর্জন করলাম। এটির কি কোনো মূল্য নাই বন্ধুগণ? আর একজন বিচারক তার মন চাইল আর তিনি সেটিকে অবৈধ ঘোষণা করলেন। প্রয়োজনে হাইকোর্ট ঘেরাও করা হবে, তবু পরিপত্র অবৈধ ঘোষণা করেছে এই সিদ্ধান্ত মানা হবে না। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা আন্দোলন শুরু করেছেন, দুর্বার আন্দোলন শুরু করুন। আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যেহেতু আজকে বৈরী হব আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে বলতে চাই, এই যে আজকে দেশের মানুষ দেখেন কত কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আহাজারি। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে, আমার মনে হয় না কেউ সুখে আছে। শুধুমাত্র সরকার ছাড়া, সরকারের গুন্ডা পান্ডা ছাড়া দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কেউ সুখে নাই। একটু আগে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা, রিক্সা চালকরা মিছিল করেছে কারণ নিত্য পণ্যের দাম বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। এই রিক্সা চালকেরা আজকে মিছিল করেছে, তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে
নিত্য পণ্যের দাম কমাতে হবে, আর কোনো দাবি নাই। অর্থাৎ তাদের পেটে ক্ষুধা। আমি সরকারকে বলবো, এই রিক্সা চালকদের দাবি আপনাকে মানতে হবে। অনতিবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষ কষ্টে রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশটা বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার। সুতরাং আসুন সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, প্রতিবাদ করি। আমরা যদি এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে, পথচারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশে আর কোন আজিজ বেনজিরের জন্ম হবে না। আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে, সমস্ত বিরোধী দলকে সাথে নিয়ে এই ভারতীয় জমিদার সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই যে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রস্তুত আছেন? এইখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন যখন 28 অক্টোবর থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল, এই যুবকরা একজন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, সেই যুবক নেতৃবৃন্দ এভাবে এই রাজপথের সংগ্রামী ভূমিকা রাখছে। আমি তাদের সফলতা কামনা করছি। তাদের নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থান রক্ষা ইনশাআল্লাহ। এবং এই সরকারের পতন হবে যতক্ষণ না এই মাফিয়া চক্রের পতন হয়। সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ খান ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং অনেকগুলো যুব অধিকার পরিষদের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভাই। তাকে অভিনন্দন জানাই আমাদের নবগঠিত ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষ থেকে এবং দক্ষিণ কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর হিরণ ভাই। এরপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা যিনি সাবেক টাকসু বিপি নূর হক নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী প্রিয় দেশবাসী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মহোদয়কে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ তারুণ্য অধিকার সমৃদ্ধির বার্তাকে বহন করে এই বাংলাকে একটি সুসংবাদ সরকার ব্যবস্থাপনার বিরুদ্ধে আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দীর্ঘ সময়কাল কাজ করে যাচ্ছে। আমরা চাই একটি স্বনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই তারুণ্যের বার্তাকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, এই দুর্বৃত্তায়নের সরকার বাংলাদেশের যেভাবে মাফিয়াক্রান্ত কায়েম করে দেশের প্রতি ইঞ্চি মাটিকে কলঙ্কিত করেছে, যেভাবে দেশে এই শোষণ ব্যবস্থাগুলো কায়েম করে এই দেশের মানুষকে অস্থিতির পরিবেশে সৃষ্টি করেছে, অনতি বিলম্বে এই বাংলাদেশে দেশ থেকে জনতাকে সাথে নিয়ে এই মাফিয়া সরকারকে প্রতিরোধ করার আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসবে। আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটা সেক্টরে এই মাফিয়া তন্ত্র কায়েম করে, আমলাতন্ত্র সৃষ্টি করে এই বেনজিরের মতো এবং এই আফিফের মতো এত ক্ষমতাকে পায়ে রেখে এই সরকার দীর্ঘ সময়কাল তার ক্ষমতার মস্তককে টিকিয়ে রেখেছে। এখনো সময় আছে বৃহত্তর জনতা জাগ্রত হয়ে আপনার বাংলাকে আপনি রক্ষা করে দেশকে 16 বছর বাংলাদেশ গঠনের লক্ষ্যে
তরুণের সমৃদ্ধ অধিকারকে বাস্তবায়নের লক্ষ্যে আমার সোনার বাংলাকে রক্ষার ক্ষেত্রে আপনার ভূমিকাকে অবসীম রেখে এই তরুণের বার্তার সাথে সংযুক্ত হয়ে এই দেশের আমার জনতার সাথে সংযুক্ত হয়ে আমার একটু একাত্তর ন্যায় এই বাংলাকে পুনর্বহাল করতে হবে, যাতে আবার একটি স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সকলে এগিয়ে আসেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের সবার সম্মানিত প্রধান অতিথিকে। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন এবং এই প্রোগ্রামকে যারা যে সকল সহযোদ্ধারা এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করেছেন সকলের কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য দিতে উপস্থিত হচ্ছে আপনারা যে নেতাকে খুঁজছেন হন্য হয়ে, বর্তমান বাংলাদেশের হাল ধরার জন্য একটি নেতার প্রয়োজন। সেই নেতাকে হন্য খুঁজছে সারা বাংলার মানুষ। অতএব আমরা আজকে নেতা পেয়েছি, সেই নেতার নাম হচ্ছে বিপি নূর হক নূর। অন্ধকার থেকে ভয় পাওয়ার কিছুই নেই। ওবায়দুল কাদের ওবায়দুল কাদের ঠেলে ভালাই দেয় এত করবে ইয়দুল কাদের কাজ করা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যুব অধিকার এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আজিজ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির সহ দুর্নীতিবাজ মাফিয়া লুটেরাদের গ্রেপ্তারের দাবিতে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর এই প্রোগ্রাম আয়োজন করেছে। সময়োপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে সারা বাংলাদেশের ছাত্র এবং যুবকদেরকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাই, আহ্বান জানাই। বিশেষ করে যুব অধিকার পরিষদ কি বলবো, আপনারাই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে এই ধরনের প্রতিবাদ এবং প্রোগ্রাম আয়োজন করুন। আজকে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ দান রূপে পরিণত হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। বিশেষ করে স্বাভাবিকভাবেই যদি রাষ্ট্রে কোনো জবাবদিহিতামূলক সরকার না থাকে, গণতন্ত্র, ভোটাধিকার না থাকে, তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না। আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি, দুঃশাসন বাড়বেই। আর দুর্নীতি, দুঃশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেনজিররা তৈরি হবেই। আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। ওই যে একটা গল্প আছে না, যে যার এক ক্যান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে। আর যার 2 ক্যান কাটা বেহায়ার মতো বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে ডকুমেন্টারি হল, যেখানে স্পষ্টভাবে দেখানো হল আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন। তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় দাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআর এর প্রধান ছিলেন, প্রায় টক শোতে তিনি কথা বলেন
তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরা আপনার বাংলায় বললে সমঝোতা বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন মরবে, একজন বিএসএফ আরেকজন সিভিলিয়ান। এটা তাদের একটা বোঝাপড়া ছিল। যেই কারণেই সেই সময় সেই বেগুনবাড়িতে ভারতীয় বিএসএফ কে গণধোলাই দিয়েছিল আমাদের বিএসএফরা। আর এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের ছেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল, তখন হাতাহাতি ধাক্কাধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুলি সে সময় ছুটছিল 2 পক্ষ থেকেই। তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে, বাংলাদেশে আমরা জাতি হিসেবে মদ্যপ নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে, গুলি তোমরা আগে করেছিলাম। এই রকমের একটা বোল্ড কথা বলায়, একটা সাহসী উচ্চারণ করায় এই ভারতীয় তাবেদার এবং গোলাম সরকারের গোলামরা যারা ডিজিএফআই, এনএসআই, বিজেপি, পুলিশ আছে, তারা যে চাটুকারিতে গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম। সেই সাহসী কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল। তো আজকে এই আজিজ এবং বেনজির পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান 2 প্রধানের যদি এই অবস্থা হয়, বন্ধুগণ আপনারা একবার কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা। আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না? ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন। এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে। কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই জাগতে হবে, তরুণ সমাজকেই জাগতে হবে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন। আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে 86 সালে ঘোষণা দিয়েছিল যারা একসাথের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনার কিছু মনে আছে তো? 96 সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো? মাশাআল্লাহ, একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বান্ধা, খুব ধার্মিক। কারণ 91 এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে, তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে। তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায়। আবার ক্ষমতায় গিয়ে এই আলেমুল আমাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে সত্তা চত্বরে হত্যা করেছিল। এমনকি মাহমুদুল হক সহ আলেমুল আমাদেরকে কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৌরভ উদ্যানে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহেলি সনদে দেশ চলছে, কিভাবে চলছে ভাই? সেই আপনার আরবের আইএমএ জাহেলিয়ার যুগ, আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহেলিয়াতের যুগ চলছে। কাজে তাদের কথা এক, কাজে আর এক। এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ। আমার সীমান্ত দিয়ে, আমার বর্ডার দিয়ে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, হেলিকপ্টার চলবে, নামে মাত্র ফ্রিতে, নামে মাত্র ট্রানজিটে। আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারুদ যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে, আমাদের সেই চেক করার শক্তি নাই। প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে। আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে। হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে। মোদিও এই একই পদ্ধতি করছে, কারণ মোদি ওইখানে
ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেককে হয়রানি করেছিলেন, দল ত্যাগ করেছিলেন, ভাগিয়ে নিয়েছিলেন। একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে, শাহজাহান ওমরকে নৌকা উঠাইছেন, বেঈমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গে তৃণমূল করেছেন, এবং এই যে আমাদের কিছু দল ছুটছিল এই টাকা পয়সা দিয়ে একটা ভোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল, কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোষাক ছিল না, কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই। কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদী অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল। আজকে আওয়ামী লীগ খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদীর প্রচারণা। ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না, স্মার্ট বাংলাদেশ, কত সুন্দর নাম শোনায়। আজকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বরিশালে আমার কোনো ভাই, মা, বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয়, তাকে প্রপার চিকিৎসা, যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে? আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না, চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই। তখন ঘোরার দিবেন স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে, হলে যাও, ডিপার্টমেন্টে যাও, চেয়ারম্যানের সাইন নাও, প্রভোস্টের সাইন নাও, এইখানে দৌড়াও, ওইখানে দৌড়াও, একটা নাজেহাল কাণ্ড। দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে, সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? পাসপোর্ট করতে চান, আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডির সার্ভারে আছে। পাসপোর্ট করতে গেলে তারপরেও তো দালালকে টাকা দেওয়া লাগে, হয়রানি, নানান ধরনের একটা আপনার পরিস্থিতি। তো তাহলে কি আর ঘোরার দিবেন? তোমরা স্মার্ট বাংলাদেশ করলা। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ করেছো, ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য, শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য, এবং এই লুটপাটকে আড়াল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে। আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে। গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম, তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে। তো এখন দলীয় নেত্রীকে, নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবেই, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, কূটনীতিক, আন্তর্জাতিক, হ্যাং ট্যাং। এমনকি এমনও বলেছে যে শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে। অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম। তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা, ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলসের মতো সরকারের দালালি করার জন্য, লেজুর ভিত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ভাবা বেলুন দিয়ে যে এইটা শিক্ষা বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, কৃষি বান্ধব বাজেট। অনেকদিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য। এখন পর্যন্ত 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই গরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমানের প্রমাণের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে ওরা পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা,
এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবার, তোমাদের জন্য কর কত 15%। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র মূল্য 15% করে এটা সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে, আপনার কর দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কালো টাকাতে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই সরকার সংবিধানের কথা বলছেন, ওই কারণে বলে একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়ে যাচ্ছে ভিজে ভিজে, আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে। পরে এই টুপিওয়ালা পাবলিক, আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু হুজুর দেখলে তাদের প্রতি আমরা একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি। তো সে বলছে, ভাই আপনি কি বেকুব নাকি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন? বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন? আল্লাহ বৃষ্টি দিতে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন? তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে, সেইটা আল্লাহর রহমত ভিজে ভিজে যাইতেছে। পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে। এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধানে আছে, নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে নড়া যাবে না। আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুড়ি মেরে সাইডে ফেলে দিচ্ছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছে হুজুরের মতো, যখন ওই ভদ্রলোকের মতো, হুজুর তো না, এটা সাধারণ পাবলিক, যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার ছাতাটা নেওয়ার জন্য ওই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে। তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে, নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে, তখন সংবিধানকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে 52, 69, 71, 90 সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র, যুবক, তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তরুণরাই রক্ত ঢেলেছে, তরুণরাই সংগ্রাম করেছে। আজকের এই জাতিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকে এই রাজপথে নামতে হবে, তরুণদেরকে এই রাজপথে ঢেউ তুলতে হবে। তরুণরা, যুবকরা আগাইয়ে না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না। যুব অধিকার পরিষদকে, ছাত্র অধিকার পরিষদকে, এই গণ অধিকারী তারুণ্য নির্ভর সংগঠন, তাদেরকে বলবো এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন। আজকে রিকশাওয়ালা ভাইরা মিছিল করেছে, এই বাজেটে নাকি চালের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে। আলামত কিছু দেখতেছেন? এর আগে 3টে না 4টা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল, আলু, পেঁয়াজ, তারপরে আরো কয়েকটা, ডিমের দামও। যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিনে এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে। পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল, আপনারা শুনেছেন সেই 3 গোপাল ভাঁড়ের 3 বলদা বন্ধুর গল্পের মতো 3 মন্ত্রী প্রেস মিটিং এর আয়োজন করেছেন। সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করত। আরে মেয়েরা বড় বড় কথা কন, জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে, পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে 1 সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে। বিরোধী দল একদিকে সমাবেশ করবে, আপনারা ওই পুলিশ দলের সমাবেশ করবেন। বিরোধী দলের আঞ্চলিক ভাষা চলে আপনার সমাবেশ না, জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। 1 সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন, আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না, এইভাবে হাত পা বেঁধে পৈশাচিক উল্লাস করছেন। যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মশকরা করছেন। মোদী ভারতে এত কিছুর পরেও একটা
বড় ডেমোক্রেটিক কান্ট্রি, নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে। আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই। স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে। বলবে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি, আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন, সব কথা আপনাদের মুখে আসে না। ভাই মন যা চায় যে এই সমস্ত পাগলগুলোর গ্রামের ভাষায় গালানি দিতে, কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর হস্তে মারামারি, কাটাকাটি, হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কাউকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, অনেক 5 পাস 2 পাস 3 পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, তাদের যে দাপট পুলিশের অধিকারের সময় পাত্তা দেন। আরে আমি শেখ হাসিনার লোক, নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময়, তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন? এত শখ করে করলেন, এখন তুলে দিচ্ছেন কেন? এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে। এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরেই ফেলাইছে। গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরে ফেলাইছে। এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে, পিটাইয়া মারতেছে, গুলি করে মারতেছে। এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে। কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না? নূহ নবীর নৌকার কথা বলেন। নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার, নির্যাতন, ব্যাংক লুট করে, আরেকজনের বউ নিয়ে যায়, ধর্ষণ করে, সম্পদ লুট করে, মানুষকে পিটায়, জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন। এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভ তৈরি হয়েছিল, ৭৫-এ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এইটা এখন পয়সা গেছে। আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন, আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন। করছেন ভালো, আর একটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতা আছেন, পার্লামেন্টে আছেন, এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকে 2টা ভাগ করেছেন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্র পরিণত করতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ধোঁকা করে ফেলেছে, ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না। সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা। ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠে ফেলেন, যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে, মানে ভ্যানিশ হয়ে যেতে পারে। অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক। সেই ব্যাংকটাকে, শুধু সেই ব্যাংকটা, ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় কারা করেছে? ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমরা সত্য লাইনে। শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সালমানের প্রমাণের নাম এসেছিল, সেই সালমানের প্রমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বরং সালমানের প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারি, ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? জনতা ব্যাংক থেকে সোনালী, রূপালী, আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে। একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায়, খেলাপি ঋণ আছে, ব্যাংকের টাকা নিয়ে দেয় না, ঘুরায়, খালি ঘুরায়, অর্থাৎ দিবে না। লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে, এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়। তো এই সরকার আসার সময়, ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। কয় গুণ হিসাব করে রাখেন, প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ। আমি সিম্পল, আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল, সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে। আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি, মন্ত্রী,
গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে, এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে। এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, 2,56,000 কোটি টাকা ঘাটতি। যা বাজেট দিছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে। এমনকি এই বাজেটেও যা দিয়েছে 1,37,000 কোটি টাকা সুদ দিতে হবে, সুদ। কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাটকে আড়াল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে, নেতা কর্মীদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বা বাংলা টাকার প্রায় 11 লক্ষ কোটি টাকা, বাজেটের প্রায় 1.5 গুণ। সর্বশেষ এইটুকু বলতে চাই, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে এই দেশটায় এই সালমান এফ রহমান এস আলম কিংবা এই বঙ্গভবন গণভবনের কতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বেনজিরদের দেশ নয়। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ফ্যাসিস্ট, এই ভারতীয় দাবিদার, এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকারে প্রতিষ্ঠা করতে হবে। আমরা বাঁচতে, দেশ বাঁচাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।